আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিকুজ্জামান ইওর আশিক ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাগত জানাচ্ছি গুণগত রসায়নের এমসিকিউ ওয়ান শট ক্লাসে। আমরা খুবই অল্প সময়ের মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই চ্যাপ্টার থেকে আসলে কী ধরনের এমসিকিউ, কোন টাইপের এমসিকিউ আসে। বেসিক্যালি এমসিকিউগুলো তো একটু নিজে প্র্যাকটিস করতে হবে, তারপরে আমি জাস্ট দুই তিনটা বোর্ড অ্যানালাইসিস করে তোমাকে দেখাবো যে হ্যাঁ মোটামুটি এই ধরনের জিনিসগুলো আসে, তুমি এগুলোতে বেশি ফোকাস করো। আর তোমাদেরকে আমি পিডিএফ দিয়ে দিব টপিক ওয়াইজ এমসিকিউ এবং হচ্ছে বোর্ড ওয়াইজ এমসিকিউ দুইটারই, ঠিক আছে? তোমরা চেক করে ড্রাইভ লিখে পাবে। তো চলো আমরা শুরু করি। দেখো একটা প্রশ্ন আসছে প্রথমে, রিডবার্গ ধ্রুবকের মান কত? অঙ্ক আমরা অনেক করছি এটা দিয়ে, কিন্তু একক সহ তোমাকে মনে রাখতে হবে। তো দেখো আমরা এখানে খেয়াল করতে পারতেছি, এখানে আমাদের যেটা আছে যে 1.0967 10⁻², না এটা ভুল কথা, 10⁻² না, এটা আমাদের বেসিক্যালি কত হবে 1.09678 10⁻7। যদি আমি মিটারে বলি তাহলে অবশ্যই কোনটা হবে, মিটারে বলে এটা হবে। তো এটা আমাদের জাস্ট মুখস্থ একটা প্রশ্ন, জাস্ট মুখস্থ একটা প্রশ্ন, দেখেই অ্যান্সার বলতে পারো তুমি চাইলে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। তো এরপরে যদি আমরা দেখি এরপরটা কি বলছে, দেখো পরের বোর্ডেও সেম আসছে, যে বলছে কি রিডবার্গ ধ্রুবকের মান কত দিনাজপুর বোর্ড 23-এ সেম আসছে। তুমি জাস্ট মানটা দেখবা যে এখানেও মিটারে দেওয়া আছে, 1.09678 10⁻7 মিটার ইনভার্স 1। দেখছো এককটাকে মিটার ইনভার্স 1, এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা এইটা আমাদের এখান থেকে গেল। তাহলে যদি খেয়াল করো কি লেখা, যে কোন কণিকার স্থায়িত্ব সবচেয়ে কম? আমরা জানি অনেক ধরনের কণিকা আছে, যে স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা। তো এই অস্থায়ী কণিকাগুলোর মধ্যে আছে মেসন। দেখো এগুলা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলো হচ্ছে স্থায়ী কণিকা। আর মেসন হচ্ছে মেসন, পজিট্রন, নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো, এগুলো হচ্ছে কি অস্থায়ী কণিকা। তো এই অস্থায়ী কণিকাগুলো কিন্তু তুমি নাম চাইলে মনে রাখতে পারো, এদের সংখ্যা প্রায় 100-রও বেশি, হ্যাঁ 100-200-রও বেশি। যাই হোক এটা একটা জিনিস আসছিল, খুবই সহজ ছিল কিন্তু, তাই না? পরটা দেখো বলছে x2 এর দ্রাব্যতা s হলে, দ্রাব্যতা গুণফল কত? খুবই সহজ, আমরা এটা শর্টকাট বের করে শিখছি। এখানে আছে 1, তাহলে 1 এর উপরে 1, তারপরে এখানে আছে কত 2, তাহলে 2 এর উপরে 2, কোনো ভাগাভাগি কিছু করতে হবে না, মনে আছে নিয়মটা। আর s এর সাথে কি হবে, এই পাওয়ারগুলো যোগ হবে, 1 আর 2 আছে, কত হবে 3, তাহলে কত আসবে হিসাব করলে 4s3। দেখেই অ্যান্সার তুমি বলতে পারো 4s3 কোথায় গেছে 4s3। তোমার কষ্ট করে ভাঙাভাঙির দরকার নেই, আমরা শর্টকাটে শিখছিলাম যে এখানে 1 আছে, তাহলে এই 1 এর মাথার মধ্যে সেই যা আছে তাই মাথার মধ্যে পাওয়ার তাই বসবে, 2 আছে, 2 এর মাথার মধ্যে পাওয়ার 2 বসবে, সেম এরকম। যে ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় কোনটি, এটা তোমাকে একটু মুখস্থ প্রশ্ন জানতে হবে, যে এই হচ্ছে আমাদের রেডন আর এন, এটা আমাদের ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়। তো কিছু মুখস্থ প্রশ্ন কিন্তু আসে, তোমাকে একটু ধৈর্য সহকারে পড়তে হয়। মোটামুটি এই চ্যাপ্টার থেকে বেশ অনেকগুলো প্রশ্ন পাবা তুমি, 5-6টার মতো প্রশ্ন গেলে এই চ্যাপ্টার থেকেই তুমি পাবা, হ্যাঁ। আর আসতে দেখো আবহাওয়া নীতি থেকে, আবহাওয়া নীতির বিকল্প রূপ বলছে, কোনটা বিকল্প, কোন জায়গায় বিকল্প করছে, আবহাওয়া নীতির বিকল্প রূপ 2n² নিয়ম, n+l নিয়ম, 2l+1 নিয়ম, এটা হচ্ছে n+l নিয়ম। আবহাওয়া নীতি যে কথা আর n+l এর মান অনুসারে শক্তি বের করাও আসলে কি একই কথা। তো এটা হচ্ছে আমাদের একটা জিনিস, এটা আমরা জানি, সমস্যা নেই। ওকে, পরে খেয়াল করো, পরে আমাদের কি আছে এখানে n+l এর নিয়মের পরে আমরা দেখি হচ্ছে এখানে পরে আর কি প্রশ্ন আছে। তারপর বলছে কোন শক্তি স্তরে ইলেকট্রন স্থানান্তরের জন্য হাইড্রোজেন ইউভি বর্ণের রেখা পাওয়া যাবে। তার মানে হাইড্রোজেনের ইউভি বর্ণের রেখা পাওয়া যায়। মনে রাখবা যদি ইলেকট্রন যেখান থেকে আসে, যদি 1 নম্বরে আসে, 1 নম্বরে আসা মানে কি অতিবেগুনি অঞ্চল, আর অতিবেগুনিতে আসলেই কি হবে ইউভি তুমি পাবা, ইউভি তুমি রেখা বর্ণালী দেখতে পাবা। আর 2 নম্বরে আসলে কি হবে, লেখা আছে দেখো, 1 নম্বরে আসলে অতিবেগুনি, 2 নম্বরে আসলে কি হবে দৃশ্যমান, 3 নম্বরে আসলে অবলোহিত, 4-5-এ আসলেও অবলোহিত। এই কথাটা তুমি মনে রাখবে আসলে, হ্যাঁ। তো এটা সুন্দর করে গোছানো আছে জিনিসটা এখানে। একইভাবে খেয়াল করো যে কোনটি দৃশ্যমান বর্ণালী, চোখে দেখতে পাই কোনটা, খুবই সহজ, বামার সিরিজ, এগুলো আসলে না পড়ালেও চলে, নিজে পড়া যায়। হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর কোন সিরিজটি অতিবেগুনি অঞ্চলে দেখা যায়? আবার বলছে অতিবেগুনি, অতিবেগুনি অঞ্চলে কোনটা, অতিবেগুনি কোনটা, লাইমেন, লাইমেন ছিল আমাদের, লাইমেন 1 নম্বর। ব্রাকেট সিরিজ কোন অঞ্চলে, তাহলে আমাদের লাইমেন ছিল অতিবেগুনি, বামার ছিল কি দৃশ্যমান, তারপর কি লাইমেন, বামার, প্যাস্টেন, ব্রাকেট সবই কি অবলোহিত, তো সবই হচ্ছে অবলোহিত হবে, যে অবলোহিত। দেখছো এটা দিয়েই পরীক্ষায় প্রশ্ন আসছে বেশ অনেকবার। বর্ণালী বিকিরণের ক্ষেত্রে কোন সিরিজ ব্যতিক্রম? বামার সিরিজ ব্যতিক্রম, হ্যাঁ বামার সিরিজ ব্যতিক্রম। বলছে কি কোন বিকিরিত রশ্মির ক্ষেত্রে, কোন বিকিরিত রশ্মির ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? তরঙ্গ দৈর্ঘ্য বেশি হচ্ছে কি এখানে যেগুলো আছে, তরঙ্গ দৈর্ঘ্য কার বেশি, এই চারটা পড়া একদম মাস্ট, একদম ম্যান্ডেটরি, যে ওর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, তারপরে ওর আরো বেশি, তারপরে ওর আরো বেশি, তারপরে ওর আরো বেশি, আরো বেশি, আরো বেশি। সিরিয়াল হচ্ছে এইটা, যে উপর থেকে নিচে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয়েছে, ল্যামডা বেশি হয়েছে। আর ল্যামডা যদি বেশি হয়, ল্যামডার সাথে অন্যভাবে পরীক্ষা আসে, যে আমরা জানি v = বা c = f ল্যামডা, তাই না? তো দেখো এই হচ্ছে f = কি আসবে c/ল্যামডা, তার মানে ল্যামডা বেশি মানে কি f কম। তো এরকম কিছু প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে, হ্যাঁ, কার কম্পাঙ্ক কম, এভাবে আসতে পারে। তুমি খালি তরঙ্গ দৈর্ঘ্যটা ঠাড়া মুখস্থ রাখবা, এটা ভাইয়া মাস্ট, ঠাড়া মুখস্থ যাকে বলে ঠাড়া মুখস্থ করে ফেলবা এটা, ঠিক আছে? তো এইটাও মাস্ট লাগবে।
এটা পরে তুমি খেয়াল করো, এটা লেখা আছে। আবার সেম আসছে কোন রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য অধিক, এই দেখো সিরিয়াল দেখবা কে সবার নিচে আছে সে সবচেয়ে অধিক। তো আমাদের এখানে প্রশ্ন কি এমডাব্লিউ, এমডাব্লিউ মানে কি আমাদের এই যে মাইক্রোওয়েভ যেটা সেটা তরঙ্গ দৈর্ঘ্য বেশি ছিল, কারণ রেডিও ওয়েভ ছিল না এখানে, তাহলে যে কয়েকটা আছে তার মধ্যে কি বেশি, তাহলে এই সিরিয়ালটা মাস্ট ভাইয়া মাস্ট লাগবে। তারপর নিচ থেকে যাই আমরা, বলছে আপতিত রশ্মি ইউভি আসল টাকার উপরে পড়ছে, তরঙ্গ দৈর্ঘ্য কত 10 থেকে 380, ইউভি এর তরঙ্গ দৈর্ঘ্য কত 10 থেকে 380 মুখস্থ রাখতে হবে। এখানে সেটাও লেখা আছে, এই যে বললাম না 4টা ঠাড়া মুখস্থ করতে হবে, এই যে একদম 4 থেকে ডিরেক্ট প্রশ্ন আসবে। ওকে, জাল পাসপোর্ট শনাক্তকরণে কোনটি ব্যবহার করা হয়, ইউভি রশ্মি, আমরা সবাই জানি এটা। জাল পাসপোর্টে ইউভি রশ্মি দেখছো একই প্রশ্ন ঘুরে ফিরে সবাই দিছে। জাল টাকা শনাক্তকরণে আমরা কোন ব্যবহার করি আলো নর্মালি যে 230 থেকে 375 মধ্যে, এবং এটা কিন্তু আমরা খ নাম্বারে পড়তাম যে জাল টাকা শনাক্তকরণের ব্যবহার বা কেমনি কি আমরা করি, ক্ষয়ের ব্যাখ্যা থেকে এমসিকিউ চলে আসছে, এটা মুখস্থ, সেটা মুখস্থ করা ছাড়া কোনো উপায় নাই। এইটা আমরা এখান থেকে বুঝলাম যে এখান থেকে পরীক্ষা আসতে পারে। একইভাবে তুমি খেয়াল করো যে বলছে কি যে পরমাণু তৃতীয় কক্ষের একটি ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগের মান কত। কৌণিক ভরবেগ কীভাবে লিখি আমরা, এইভাবে লিখতাম যে তৃতীয় কক্ষপথ বলছিলাম, এটা কীভাবে লিখতাম এভাবে, তৃতীয় কক্ষপথ বললে কি লিখতাম আমরা এভাবে লিখতাম যে আমরা জানতাম যে এন ইকুয়াল টু কত NH বাই হচ্ছে 2 পাই, তাহলে এন এর মান তো 3, তাহলে 3H বাই কত 2 পাই, এই হচ্ছে জিনিস। ভালো কথা। তারপরে আমাকে বলছে কি অসীম দূরত্বের শক্তি স্তর হতে ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে স্থানান্তরিত হলে বিকিরিত রশ্মিটি কোন সিরিজভুক্ত হবে। 4 নম্বর আসছে মানে কি ব্র্যাকেট, 5 নম্বর আসলে কি ফোন, এগুলো আমরা সব মুখস্থই জানি। দেখো ওই জিনিসটা আবারও দিয়ে দিছে 4টা লাইম্যান বামার প্যাশনের জন্য কোনটা কী কী আলো হবে, তো আমরা অলরেডি পড়ে আসছি। দ্রাব্যতা গুণফল একটা অঙ্ক দিছে, একটা অঙ্ক দেখা যাক অঙ্ক আমরা পারি কিনা। ওকে, অঙ্ক আমরা পারি কিনা, কি বলছে দেখো যে Lm2 এর দ্রাব্যতা এত মোল পাল্টা হলে দ্রাব্যতা গুণফল কত। Lm2 এর দ্রাব্যতা আমি লিখে ফেলি, কি আসবে আসবে হচ্ছে আমি দেখেই বুঝছি 1 × 1, তারপর 2 আছে 2 এর উপর 2, আর এস এর মধ্যে 3 আসবে, তাহলে কত 4s3। আর এস এর মানটা কত, এই যে এস এর মানটা মোল পার লিটারেই আছে, কোনো সমস্যা নাই, আমি সরাসরি বসাই দিব 4 × এস এর মান কত 0.303, আবার কি আছে কিউব আছে, মান বসালেই শেষ, জাস্ট অ্যান্সার। সবচেয়ে বেশি যেটা আমাকে শিখতে হবে ভালো করে মনোযোগ দিয়ে এই দুইটা প্রশ্ন ভাইয়া, দেখো এই দুইটা প্রশ্ন শেখাই দিচ্ছি, তোমার পরীক্ষায় একটা আসবেই, তোমার পরীক্ষাতে একটা আসবে, কোয়ান্টাম সংখ্যার সেট তোমার পরীক্ষাতে একটা আসবেই, তো ভালো করে শিখো এটা। বলছে গিয়ে দেখো যে ক্রোমিয়াম পরমাণুর সর্ববহিস্থ স্তরে ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার সেট নিজের কোনটা সঠিক, তাহলে ক্রোমিয়ামের সর্ববহিস্থ স্তর। তো প্রথমে তোমাকে কি করতে হবে, ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করতে হবে। তো আমি এখানে ইলেকট্রন বিন্যাস করা আছে, এখান থেকেই তোমাকে জাস্ট আমি দেখাই। হ্যাঁ, তাহলে ইলেকট্রন সংখ্যার মানে কোয়ান্টাম সংখ্যার সেট, এটা খুবই কমন প্রশ্ন। তো ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করার পরে কি আসতো 3d5 4s1, সবার লাস্টের কক্ষপথে ইলেকট্রন কোনটা 4s1। এবার তোমাকে লেখা শিখায় যে কীভাবে তুমি লিখবা। এই যে এন এর মান এটা 4, তাহলে এন এর মানটা 4 পাওয়া গেল। এবার এল এর মান হচ্ছে এস, আমরা জানি এস শূন্য হলে মানে এল শূন্য হলে এস হয়, এন এল, তারপরে এম হবে, এম এর মান কত, এল এর মান শূন্য হলে এম এর মানও শূন্য হয়। আর একটা ইলেকট্রন তার মানে কি প্লাস হাফের মধ্যে আছে, এই যে মান পেয়ে গেলাম 4 0 0 প্লাস হাফ, দেখো 4 0 0 প্লাস হাফ, এই জিনিসটা বের করতে হয়। যেমন এখানে বলছে আরেকটা পরের প্রশ্ন যে কপারের 29তম ইলেকট্রন কোন অরবিটালে প্রবেশ করে। তো কোথায় প্রবেশ করবে, 3D তে প্রবেশ করে, আমাদের যে n+l এর মান অনুসারে সেটা আমরা দেখাই। দ্রাব্যতা গুণফলের সেম অঙ্ক, মোল পার দ্রাব্যতা গুণফল দেওয়া আছে, দ্রাব্যতা জিজ্ঞেস করছে, তাহলে এখান থেকে আমি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড 4s3 এখান এস বের করবো, এটা কমন প্রশ্ন আমরা দেখে আসছি অলরেডি। আরেকটা পাইছি আমরা, এই প্রশ্ন আরেকবার দেখি। হ্যাঁ, এটা আমরা আরেকবার দেখি, আরেকবার শেখার চেষ্টা করি। বলছে ক্যালসিয়ামের সর্ববহিস্থ স্তরে ইলেকট্রন দ্বয়ের, তার মানে কি 2টা ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা সেট চাইছে। তাহলে দেখো আমি জিনিসটা একটু করি, সবার লাস্টে আছে 4s2, দেখো সর্ববহিস্থ স্তরে ইলেকট্রন দ্বয়ের 4s2 মানে কি, তো নাম থেকে বুঝতে পারছো এন এর মান এটা, এন এর মান 4, এস দেখে বুঝতে পারতেছো এল এর মান 0, আর এল এর মান 0 হলে এম এর মানও 0 হয়। এস এর মান কত, তো 2টা ইলেকট্রন, একটা কি প্লাস হাফ, আরটা কি হবে মাইনাস হাফ, ওটাই লেখা দেখো 4 0 0 প্লাস হাফ মাইনাস হাফ, শেষ পেরে গেল। তো এই তোমার অ্যান্সার। এইভাবে তোমাকে বের করতে হবে যে কোনটা সঠিক কোনটা সঠিক নয়। এটা খুবই কমন একটা প্রশ্ন ভাই, এটা পরীক্ষা মাস্ট আসে, তোমার পরীক্ষাটা আসবেই। একটা বোর্ড কমপ্লিট করে দিলেই তুমি বুঝতে পারবা, আর বাকিটুকু নিজে পড়লে আসলে হয়ে যায়। তাহলে দেখো কি বলছে, নিকেল 18 এর কতগুলি ইলেকট্রনের ক্ষেত্রে n+n = 4 হয়, এখানে l = 1। হ্যাঁ, জিজ্ঞেস করছি কি l = 1, n = 4 হয়। তো আচ্ছা আমি এখন বের করবো এখান থেকে যে আমাদের জিজ্ঞেস করছে কি যে নিকেল এর কতগুলো ইলেকট্রনের ক্ষেত্রে বলছে নিকেলের কতগুলো ইলেকট্রনের ক্ষেত্রে এই সেম ঘটনা ঘটে যে n+l = 4 হবে। হ্যাঁ, তো n = 4 হবে, তাহলে তুমি বললে কি l = 1, তো বলে দিচ্ছে তোমাকে n+l মানে হচ্ছে কত আসবে 4। দেখো চালাকিটা দেখো, যে বলে দিচ্ছে তোমাকে n+l = 4 হবে, যেখানে l এর মানটা বলছে আর 1, তাহলে n এর মানটা কত বুঝছো 3,
Na-3 মানে কি দেখো, এই দেখো Na-3, Na-3। আর Na-3 তো বুঝলাম, Na-3 হইলে এইটুকু হয়, কিন্তু Na-3 হইলে এটা তো এলিমেন্ট 0 S, আর P মানে কি এলিমেন্ট 1, এই যারা বলে দিছে এলিমেন্ট 1। তো এলিমেন্ট 1 মানে কোনটাকে বোঝাচ্ছে ওরা আসলে এইটাকে বোঝাচ্ছে, এই 3p6, তাহলে কয়টা ইলেকট্রন থাকতে পারবে? 3p6 এ কয়টা ইলেকট্রন থাকে? 6টা। অ্যান্সার হচ্ছে কত? 6টা। এই চালাকিটা করছিল তারা। তো ভালো একটা জিনিস এখানে বলছিল আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা রাদারফোর্ড নিম্নে কোনটি ব্যবহার করেননি? হিলিয়াম ব্যবহার করছে, স্বর্ণের পাত ব্যবহার করছে, জিঙ্ক সালফেটে আবৃত পর্দা ব্যবহার করছে, কোনো নিউটনের তো কোনো কাহিনী ছিল না, নিউটন টেকনিক্স ব্যবহার করে নাই। তুমি চাইলে করতে পারো একটা কাজ, যে এইটা চারটা ভালো করে একটু পড়ে ফেলা এই জিনিসটা, কারণ এখানে সবগুলো লেখা আছে আবারও, যে কি কি হয়েছিল পরীক্ষার মধ্যে, কত পুরুত্বের পাত দিছিলাম, কি কি দিছিলাম আমাদের পরীক্ষা এমসিকিউর জন্য। এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, যেমন অলরেডি তুমি এটা পাই গেছো আসে। হ্যাঁ, আচ্ছা, এটা আমাদের একটা জিনিস ছিল। পরে দেখি আমরা বলছি নিচের কোন নীতি অনুসারে অযুগ্ম ইলেকট্রন সময় স্পিন একমুখী হবে? হুন্ডের নীতি, যে আগে অযুগ্ম ইলেকট্রনগুলো একমুখী স্পিনে প্রবেশ করবে। তারপর কি বলছে? অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দ্রাব্যতা গুণফল এত হলে দ্রাব্যতা কত পারবো? দ্রাব্যতা গুণফল Ksp দেওয়া আছে, দ্রাব্যতা বের করবো। তবে খেলাটা খেলছি কোন জায়গায় দেখো, সব জায়গায় এককে গ্রাম পার লিটার দেওয়া। আমি তোমাকে শিখেছিলাম যে নর্মালি হিসাব করে বের করলে অ্যান্সারটা আসবে কিসে? যে মোল পার লিটার। আর মোল পার লিটারটা গ্রাম পার লিটার বানাবো কিভাবে? এই যে আমাদের আণবিক ভর বের করবো আমরা, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আছে, এটা আণবিক ভর কি দেওয়া ছিল প্রশ্নে? না, এই যে দেওয়া নাই, কিন্তু তোমাকে কষ্ট করে বের করতে হবে এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের। তাহলে আমাদের যে অ্যালুমিনিয়ামটা আছে, তো অ্যালুমিনিয়ামের যে দ্রাব্যতাটা মানে আণবিক ভর যেটা বের করলাম, তাহলে তোমাকে ভাগ করে দিতে হবে। তাহলে গ্রাম পার লিটার বানাইতে আমরা কি করছি দেখো, যে আমাদের নর্মালি বেরোচ্ছে কিসে? নর্মালি আমরা 27 দিয়ে না, এই 27 হচ্ছে আমাদের ভাগ করে এস বের করছি, যে মেন কাজ হচ্ছে এইটুকু, এই যে এটা হচ্ছে মোল পার লিটার। তাহলে গ্রাম দিয়ে গুণ করবো আমরা। হ্যাঁ, তাহলে আণবিক ভর দিয়ে গুণ করে দিব। আণবিক ভর কত? এই যে 78, এই যে 78 বের করছি আমরা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডে, 78 গুণ করে চলে আসছে। এই কথাটুকু মনে রাখবো। আমি আগে শিখেছিলাম যে আণবিক ভর দিয়ে কী করতে হয়? গুণ করতে হয়। গ্রাম পার লিটার বানাইতে আণবিক ভর দিয়ে গুণ করতে হয়। তো এটা কিন্তু খুবই জরুরি কথা ছিল, এটা অনেকেই ভুল হয়ে যাবে অনেকেরই আর কি। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দ্রাব্যতা গুণ দেওয়া আছে, দ্রাব্যতা কত? এখানে সেম ওইটা করলাম আর কি। হ্যাঁ, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সেম দেওয়া আছে, এত মোল পার লিটার আছে, Ksp চাইছে, জাস্ট মানটা বসাই দিব 4s³ এর মধ্যে, S এর জায়গায়, শেষ। কোনো কঠিন কিছু ছিল না। হুন্ডের নীতির ক্ষেত্রে কোনটি প্রযোজ্য নয়? S এর ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ S এর তো অরবিটাল আছে একটা, তাই না? প্রযোজ্য নয়, এটা পারবো। পরের পেজগুলো দেখো, সেম বোর মডেল নিচের কোন মৌল বা আয়নের বর্ণালী ব্যাখ্যা করতে জিজ্ঞেস করছে, ব্যাখ্যা করতে পারে। হ্যাঁ, এই যে হাইড্রোজেনের পারে, কিন্তু অন্য কিছু ছিল মনে হয়, বেরিলিয়াম 3+ দিলে পারবে। মানে আমরা শিখছিলাম এই জিনিসটুকু, যে হাইড্রোজেন বা হাইড্রোজেন সদৃশ, আমাদের মেন জিনিসটা ছিল কি, যে হাইড্রোজেন বা হাইড্রোজেন সদৃশ যারা, তাদের ব্যাখ্যা করতে পারে, আগেই পড়ছি আমরা। বোর মডেল কোনটি ক্ষেত্রে প্রযোজ্য? দেখো, এই যে হিলিয়াম প্লাস, হাইড্রোজেন প্লাসের জন্য প্রযোজ্য না, হিলিয়াম প্লাসের জন্য প্রযোজ্য। হাইড্রোজেন বা হাইড্রোজেন সদৃশ আগেই পড়ছি, যেমন কি হাইড্রোজেন বা হাইড্রোজেন সদৃশ মানে কি হিলিয়াম প্লাস, বা কি লিথিয়াম 2+, আমরা কি বলি যে বেরিলিয়াম কত 3+, এরকম। আচ্ছা, এগুলো আমাদের জানা জিনিস। আচ্ছা, ওয়াইফাইতে কোন অঞ্চলে তড়িৎচুম্বকীয় বিকিরণ ব্যবহৃত হয়? মাইক্রোওয়েভ, এটা আমরা জানি। এই যে একটু এটা আছে, চারটা আছে, আমি পিডিএফ তোমাদের দিয়ে দিব, মুখস্থ করে ফেলতে হবে। ব্যবহারটা আসে পরীক্ষায়, কিসে ব্যবহার করি, এটা কিসে ব্যবহার করি, ব্যবহারটা মাস্ট। ব্যবহারটা, রেঞ্জটা, কার তরঙ্গদৈর্ঘ্য বেশি সেইটা, এটা খুবই গুরুত্বপূর্ণ আসলে। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য। চিকিৎসা বিজ্ঞানে ফিজিওথেরাপিতে কোনটি ব্যবহার করা হয়? আয়ার ব্যবহার করা হয়। এই অলরেডি আমরা করে আসছি, এই দ্রাব্যতা গুণফলের অঙ্ক পরীক্ষাতে আসে। পরমাণুর উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা সূত্র কোনটা? 12+1, উপশক্তি স্তরে। হ্যাঁ, হচ্ছে উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয়ের সূত্র কোনটি? ঠিক আছে, 2 × 12+1 হচ্ছে ইলেকট্রন, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র আর কি। বলছি কোন, এই যে শনাক্তকরণ চলে আসছে, আয়ন শনাক্তকরণ পরীক্ষা কিন্তু মাস্ট আসবেই। আয়ন শনাক্তকরণটা তোমাকে একদম ভালো মতো জানতে হবে, যে আমরা এই অ্যামোনিয়ামের জন্য কি ইউজ করি, কোন যৌগ তৈরি হয়, কালার কি হয়, এইভাবে তোমাকে জানতে হবে এমসিকিউর জন্য। আর রিটেনের জন্য কিন্তু বিক্রিয়া সহ তোমাকে জানতে হবে। সবগুলো তোগুলো আয়ন আছে, ঠাড়া মুখস্থ ভাই, এগুলো কিন্তু একদম ঠাড়া মুখস্থ, কিচ্ছু করার নাই, তোমাকে জানতে হবে, মুখস্থ করে ফেলবো আমরা। নিচের কোন ধাতুর আয়ন শনাক্তকরণে এই পটাশিয়াম পাইরো অ্যান্টিমন ব্যবহৃত হয়? সোডিয়ামের শনাক্তকরণে। এটা তোমাকে জানতে হবে, এই চার্টের মধ্যে লেখা আছে, যেটা পড়লে তুমি জানতে পারবা। ঠিক আছে, একইভাবে চারটা তো মাস্ট লাগবে, একদম মাস্ট। পিডিএফ পাওয়া যাবে, পিডিএফ থেকে তুমি একদম সুন্দর করে পড়ে ফেলবা। সোডিয়ামটা পটাশিয়াম পাইরো অ্যান্টিমন ব্যবহার করা হয়, ওই জিনিসই আমাদের লেখা আছে। ঠিক আছে, এটা পারা যাবে আশা করি। এখানে দেখো কিছু সূত্র লেখা আছে, উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র। হ্যাঁ, যে উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র, উপশক্তি স্তরে। উপশক্তি স্তর মানে কি?
যেমন হচ্ছে এস পি ডি ওগুলোর মধ্যে। যেমন পি এর মধ্যে তুমি লিখবা কি যে হচ্ছে পি এর ক্ষেত্রে কি এস পি 1 2 1 2 আর 3, তাহলে এরকম আসবে 2 × 12 + 1। উপশক্তির সর্বোচ্চ ধনাত্মক সূত্র হচ্ছে কি 2 × 12 + 1, এটা হচ্ছে অ্যান্সার হবে। আগেরটাও ছিল, আগেরটা শুধু 12 + 1 হবে না, শুধু 2 × 12 + 1। আর শুধু 12 + 1 হচ্ছে অরবিটালের ধারণ ক্ষমতা, কয়টা অরবিটাল থাকতে পারবে। হ্যাঁ, এটা হচ্ছে ইলেকট্রন ধারণ ক্ষমতা বলছে 2 × 12 + 1। আগের পেজে যেটা ছিল ওইটার অ্যান্সার কত হবে 2 × 12 + 1, ঠিক আছে। আর শুধু 12 + 1 হবে অরবিটালের ধারণ ক্ষমতা। চতুর্থ শক্তি স্তরে মোট কয়টা অরবিটাল থাকবে এটা তুমি বের করতে পারো শর্টকাটের সূত্র দিয়ে। এন মান দেওয়া থাকলে n², আর সর্বোচ্চ ইলেকট্রন থাকতে হবে কত ডাবল 2n²। অরবিটাল n² আর ইলেকট্রন হচ্ছে 2n², মনে রাখবো আমরা। এখানে সেম জিনিসটা দেখো, দ্রাব্যতার অঙ্কটা সেম অঙ্ক পারবো আমরা। এই দেখো আরেকবার করে দেখাই, কারণ এটা ইম্পর্টেন্ট, করে দেখো আরেকবার পাইছি। কোনো পরমাণু 22তম ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যা সেট কোনটা। ইলেকট্রন করো তুমি গুনবা 2 এ 2 4 6 10 আর 2 12 6 18, 18 আর 2 20, আর লাস্টে হচ্ছে 22। তাহলে 22-এর মধ্যে যে এখানে 22টা আসছে, তাই না? আচ্ছা, তুমি এখন তুমি খুঁজবা যে এখানে 22টা যে আছে নাকি কোনটার মধ্যে 22টা আছে। তুমি এইভাবে তুমি আগে আসছো, গুনছো 22টা, কিন্তু ইলেকট্রন কোথায় আগে গেছে 22তম বলছে, 22তম ইলেকট্রন। তাহলে খুঁজো 2 2 4 6 8, এই যে ঠিক আছে 18, 18-র পরেই ইলেকট্রন কিন্তু আগে 4s এ যায়। তাহলে 18 2 20, মেন 22 কিন্তু কোথায় আছে 3D এর মধ্যে। তাহলে 22তম কোথায় 3D এর মধ্যে। আসল খেলা হবে 3D নিয়ে না, কারণ আগে 4s এ যায় তারপরে 3D তে ঢোকে, তাই না? তাহলে 3D এর মধ্যে 22তম ইলেকট্রনটা আছে। আর 3D ক্ষেত্রে কি লিখবা, n এর মানটা কত 3, তারপরে l এর মান কত SPD, তাহলে 2 হবে। তারপরে খেয়াল করো আর কি লিখবা, l এর মান যদি 2 হয়, l এর মান দেখো তাহলে কোথায় কোথায় এই জিনিসটা আছে। n এর মান 3, তাহলে আমরা বুঝছি n এর মান 3 হয়, l এর মান কত হয় 2 হয়, 2 তো এখানে আছে, কিন্তু ভুল লাগছে, তাহলে এটা হবে না। তাহলে বাকি এটাই রাইট। 2 হলে m এর মান -2 হওয়া সম্ভব, অবশ্যই সম্ভব, আর s এর মান -1/2 হওয়া সম্ভব, সমস্যা নেই, ঠিক আছে। তাহলে এইটা আমাদের রাইট অ্যান্সার হবে। তাহলে দেখো এটা কেন হইল না, কারণ আমি লিখছিলাম l এর মান 2 আর লিখছি l এর মান 0, তাহলে হবে না এটা। এভাবে তোমাকে কারেক্ট করতে হয় প্রশ্নগুলো। হ্যাঁ, এখন সেম দেখো বলছে পরমাণু তৃতীয় শক্তি স্তরের জন্য m এর মান কত। তৃতীয় শক্তি স্তর মানে কি, n এর মান 3 হইলে কত, m এর মান কয়টা আসবে, m এর মান আসবে সংখ্যা জিজ্ঞেস করে মান কতটি। n এর মান 3 হলে তুমি শর্টকাটে বের করবা, তোমার এত বড় করার দরকার নেই, শিখেছি। n এর মান দেওয়া থাকলে অরবিটাল হইলে কি হবে n², শেষ, শর্টকাট দিয়ে বের করবা। এত বড় করবো কখন, রিটেনে আসলে। এই যে প্রকৃত ভর জিজ্ঞেস করছে মুখস্থ, এই দেখো সেম চলে আসছে আমাদের ওই যে আয়ন শনাক্তকরণটা, যে কী ব্যবহার করা হয়, নেসলার বিকারক কখন ব্যবহার করা হয়, অ্যামোনিয়াম শনাক্তকরণে, ঠিক আছে। যেখানে সেই সেম জিনিসটা আমাদের আসছে, তো এটা আশা করি আমরা পারবো, ঠিক আছে। এখানেও সেম দ্রাব্যতা গুণফলের অঙ্ক, এই যে কোন সেটটা গ্রহণযোগ্য, এটা অনেকে বুঝে না যে কোনটা গ্রহণযোগ্য না গ্রহণযোগ্য নয়, বুঝবো অপশন দেখে। খেয়াল করো n এর মান 1 আচ্ছা ঠিক আছে, n এর মান 1 হলে কি l এর মান 0 হইতে পারে, হ্যাঁ পারে, n এর মান 0 হইতে পারে, সঠিক। এটা খেয়াল করি, n এর মান 3, হ্যাঁ সঠিক, n এর মান 3 হলে l এর মান কি 1 হইতে পারে, হ্যাঁ পারে, কারণ কি 0 1 2 হইতে পারে সর্বোচ্চ। কিন্তু l এর মান 1 হলে তো ভাইয়া m এর মান 2 হইতে পারে না, তাহলে এটা ভুল। n এর মান 2 হলে l এর মান 1 হয়, ঠিক, কিন্তু l এর মান 1 হলে তো m এর মান জীবনেও 2 হয় না, l এর মান 2 হলে m এর মান জীবনেও 3 হয় না, তাহলে এগুলো ভুল। তাহলে কারেক্ট কোনটা দাঁড়ালো, প্রথমটা। এইভাবে তোমাকে দেখতে হবে যে কোনটা পসিবল কোনটা পসিবল না। এটা আসছে যে কোনটা শনাক্তকরণের অঙ্ক আসছে, যে কার্বনেট আয়ন শনাক্তকরণে কি হয়, এটা আসছে আয়রশ্মি ব্যবহার, একটু মুখস্থ করতে হবে। উচ্চ শক্তি স্তর অরবিটাল নিচের কোনটি, এবং দেখতে হবে কার এখানে n+l এর মান বেশি। এই 4f এর মানটা বেশি হবে, কারণ কি এই দেখো 4f এর ক্ষেত্রে মানটা হয় 7, আর ও দেখে হয় 6 6 5, মানে n+l এর মান নর্মাল, ঠিক আছে। বলছে কোনটা যে সঠিক ক্রম, আমরা তো জানি যে 4s 3d এরকম যে সিরিয়ালটা একটু মনে রাখতে হবে। এই সেট অলরেডি করাইছে অনেকবার। আইসোটোন একটু দেখে রাখবা, আইসোটোন, আইসোবার, আইসোটোপ পরীক্ষা এখনো আসে। আইসোটোপ কি একই প্রোটন সংখ্যা, আইসোবার কি একই ভর সংখ্যা, আইসোটোন কি একই নিউটন সংখ্যা। যেমন দেখি আইসোটোনের উদাহরণ জিজ্ঞেস করছে, এখানে আমরা কোনটা দিব, নিউটন সমান হবে। খেয়াল করো এটা আমাদের দেখো 36 থেকে 16 বাদ দিলে কত হয় 20, 37 থেকে 40 যদি তুমি বাদ দাও, দেখো এখানে কত আসবে, না 37 থেকে 17 বাদ দিলে কত আসবে 20, 39 থেকে 19 বাদ দিলে কত হবে 20, সব জায়গায় নিউটন সংখ্যা সমান। এই অ্যান্সার বলে দেবা, হ্যাঁ নিউটন সংখ্যা সমান। এইভাবে তুমি কিন্তু এইগুলা করে ফেলবা। তো এগুলো আমরা দেখলাম অলরেডি। তা কীভাবে দেখো একই রকম প্রশ্নই ঘুরে ফিরে আসবে। এই যে একটা বোর্ড শেষ হলো যে ভিন্ন ভিন্ন শক্তির উপস্তরে ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে কোন নীতি মানে, আমরা জানি আবহাওয়া নীতি অনুসরণ করে। হ্যাঁ, তো এই আবহাওয়া নীতিটা তুমি এখান থেকে দেখে ফেললাম। আর বহুপদী আসছে, বহুপদীগুলো তুমি নিজে করবা। বহুপদী দেখো সেম একই জিনিস দিয়ে অঙ্কটা আসবে কিন্তু। হ্যাঁ, বহুপদীগুলো তোমাদের জন্য সবসময় দিয়ে দিই। আর এই অঙ্ক যদি শিখেছিলাম ওই যে কতটুকু গ্যালাসিতে হবে, কতটা অধক্ষেপ পড়বে। 22 যদি দেখো এখন তুমি দেখবা একই প্যাটার্ন পাবা। প্যাটার্নটা দেখাই দিই আমি তোমাকে।
লাইমেন বর্ণালী সিরিজে তড়িৎচুম্বক বিকিরণে কোন অঞ্চলে ঘটে? লাইমেন মানে কিন্তু ইউভি, এক নম্বর অলরেডি কিন্তু পড়ে আসছো, যে মনে আছে? তোমাকে প্যাটার্ন দেখাও তোমাকে এখন আমি, তোমার কাজ খালি 2-3টা বোর্ড চোখ বন্ধ করে পড়ে ফেলা, 23, 22, 21 3টা বোর্ড পড়বা, এনাফ, মোটামুটি এনাফ হয়ে যাবে। তারপর টপিক ওয়াইজ পড়তে পারো, আমি পিডিএফ দিয়ে রাখবো। কোন পরমাণু চতুর্থ শক্তি স্তরে কয়টি উপশক্তি থাকে দেখছো? এগুলাই ঘুরে ফিরে আসতেছে। উপশক্তি স্তর কয়টা, কোন অঞ্চলের, এটা মানে কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কিভাবে আমি শনাক্ত করবো, মানে এই কয়েকটা কমন জিনিস প্যাটার্ন। কোন পরমাণু চতুর্থ শক্তি স্তরে কতটি উপশক্তি স্তর থাকে? তাহলে বলছে চতুর্থ, বলছে তো চতুর্থ বললে চতুর্থ শক্তি স্তর কয়টা থাকবে? 4টাই থাকবে। কারণ কি, এর মান 4 হলে মানে কি হয়, SPDF 4টাই পাওয়া যায়, এই জন্য 4। কোনটা ক্ষেত্রে বোর মডেল প্রযোজ্য? হিলিয়াম প্লাসের ক্ষেত্রে প্রযোজ্য, হাইড্রোজেন প্লাস প্রযোজ্য না। হাইড্রোজেন বা হাইড্রোজেন সদৃশ যারা, একই প্রশ্ন, একই প্যাটার্ন। F অরবিটালের জন্য L এর মান কত? আমরা জানি L এর মান 3, L এর মান 3 হলে অরবিটাল। ক্রোমিয়াম পরমাণুতে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কয়টা? ক্রোমিয়ামের ইলেকট্রনিক্স করবা, করে দেখবা অযুগ্ম কয়টা আসে, 6টা আসে, হিসাব করলে পাবা তুমি। এই যে এখানে দেখো স্বর্ণপাতে পুরুত্ব কত, এই যে আসছে অপশন কোনটা, যে 2টা 4টা 5টা শূন্য, তারপরে একটা 4 মিটার। একটু ভালো করে পড়বা, বলছিলাম কিন্তু এই ইনফরমেশনগুলো পরীক্ষা আসে, এই বোর্ডে আসছিল, দেখছো? একই জিনিস কিন্তু পরীক্ষা আসতে পারে। এই যে সমান প্রভাব বিদ্যমান কোথায়, দেখো বলছে কোনটা সমান প্রভাব বিদ্যমান। তাহলে এখানে হাইড্রোজেন আছে, এখানে বিদ্যমান আছে, হ্যাঁ এখানে আমাদের বিদ্যমান আছে যে এই H2S এর সাথে HCl পরে যোগ করলে এখানে সমান প্রভাবটা বিদ্যমান হবে। এবং অন্য কাজের ক্ষেত্রে হবে, কিন্তু একটু ব্যাখ্যাটা একবার এখান থেকে পড়তে পারো, কারণ এইটা আমাদের পরীক্ষায় ক্ষতেও আসতে পারে। হ্যাঁ, যে কেন সমান প্রভাব আছে, কেন নাই, এই ব্যাখ্যাটা একবার পড়বা, মাস্ট। আমি বাইরে করে রাখছি, স্ক্রিনশট নিয়ে এখনই পড়ে ফেলো, অথবা এই পিডিএফ থেকে মাস্ট পড়বা। এটা আমি বলেছি মাস্ট, এই ব্যাখ্যাটা ক্ষয়ের জন্য মাস্ট। তো এই জিনিস আমরা এখান থেকে দেখলাম, দেখো পরেরগুলো সেম একই ঘটনা। বলছে দ্রাব্যতা গুণফল এত হইলে কি, দ্রাব্যতা বের করতে বলছে, খুবই সহজ। মানে দ্রাব্যতা গুণফল দেওয়া আছে, দ্রাব্যতা দেওয়া আছে মোল পার লিটার, দ্রাব্যতা গুণফল জাস্ট মান বসাতে, শর্টকাট শিখছি। এনে কত আসবে, যে 27 S⁴, মুখ দেখেই বুঝে গেছি, মানে যে 3 উপরে কিউব করলে 27 আসবে, বুঝছি। আইসোটোনের উদাহরণ আবারও আসছে সেম, দেখছো একই প্যাটার্ন। এই অঙ্ক আমরা আগে করে আসছি না, যে কতটুকু দ্রাব্যতা হবে, সিকের মধ্যে করছি আমরা, দেখো একই প্যাটার্ন। প্যাস্টেনের ক্ষেত্রে নিম্ন শক্তি স্তর, প্যাস্টেন মানে 3, দেখছো এগুলা একই। তাই তোমার খুব আহামরি যে কঠিন আসবে তা না, তোমার কঠিন আসবে কোথায়, এই আয়ন শনাক্তকরণ তোমার একটু মুখস্থ করতে হবে, এই জায়গাটা তোমার জন্য একটু কঠিন, মুখস্থ করতে হবে। জিঙ্কের জন্য আমি এইটা দিই, এইটা দিলে এই অধক্ষেপ পাওয়া যায়, এই অধক্ষেপের কালার সাদা, এইভাবে তোমাকে পড়তে হবে। এইটা তোমার জন্য টাফ, তোমার জন্য মুখস্থ কি এই আয়ন শনাক্তকরণ, তারপর হচ্ছে কি শিখা পরীক্ষা, কোনটায় কোন বর্ণ দেয়, পটাশিয়াম কি সোনা বেগুনি, সোডিয়াম সোনালি হলুদ, তাই না, ক্যালসিয়াম এটার মতো লাল, তো এইগুলা তোমাকে পড়তে হবে আর কি। লাল কোনটা কি কালার দেয়, আয়ন শনাক্তকরণে কোনটা ইউজ করি, বিক্রিয়াটা কি, আয়ন শনাক্তকরণ মুখস্থ ব্যাপার। ওই যে একটা চার্ট মহাজাগতিক, তারপর হচ্ছে ইউভি, তারপরে গামা, এগুলো একটা চার্ট ছিল না তরঙ্গ দৈর্ঘ্যের, ওইটা মুখস্থ করতে হবে। এই কয়েকটা জিনিস তো মুখস্থের মোটামুটি, তরঙ্গ দৈর্ঘ্যের মান মুখস্থ করতে হবে, তরঙ্গ দৈর্ঘ্যের ব্যবহার সহ। হ্যাঁ, দেখো এই প্রশ্ন বারবারই আসতেছে, এই যে বারবার আসতেছে। এবং দেখো এই যে আবারও সেম, এই যে ব্র্যাকেট সিরিজের ক্ষেত্রে ইন্টু কত হয়, ব্র্যাকেট সিরিজের ক্ষেত্রে তুমি ইন্টু 5 থেকে শুরু হবে, কারণ ব্র্যাকেট 4, তাহলে 5, 6, 7 যে কোনোটা হতে পারে আর কি। ব্র্যাকেটের ক্ষেত্রে কখন কি 4-এর নিচে হবে, হবে না, দেখো 2, 3 আছে, তাহলে জীবনে হবে না, তাহলে অবশ্যই 5ই হবে যেটা ছিল। একই প্যাটার্ন। আর এটা কিন্তু বারবার আসতেছে একটা করে, আয়ারের প্রভাবে কি হয়, এমআরআই এর ব্যবহার, ইউভির ব্যবহার, এটা কিন্তু একটা করে আসতেছে। কিছু কথার মধ্যে দিয়ে দিচ্ছিলাম, তো একটু পড়ে ফেলো, এটা কিন্তু একটু আমি নজর দিয়ে দিচ্ছি। তোমার আসল পর তুমি এগুলো পারবা, যে কয়টা উপশক্তি স্তর, কয়টা ইলেকট্রন, বা এই অতিবেগুনি, এগুলো তুমি পারবা না তুমি এই জায়গাগুলোতে ব্যবহার। তোমার আসবে আয়ন শনাক্তকরণ, কোনটার সাথে কী করতে হয়, এটা তুমি কট খাওয়া, বাকিগুলো তুমি কিন্তু পারবা। তো এই জায়গাগুলোতে তোমাকে সময় দিতে হবে, এই জায়গাগুলোতে একটু পড়তে হবে। দ্রাব্যতা গুণফল তুমি পারবা আসলে, হ্যাঁ, কারণ এগুলো তুমি সিকের মধ্যে অনেক বেশিবার করছো। এই যে জিঙ্ক সালফেটের প্রলোভ ছিল, তুমি পারবা, এটা কোনো সমস্যা না, এটা তোমার জানা জিনিস। তোমার খালি এই জায়গায় তুমি কট খাবা, আয়ার রশ্মি ব্যবহার, এই যে দেখছো প্রত্যেক বোর্ডে একবার করে কিন্তু আসছে এটা, যে ক্যান্সার কোষ শনাক্তকরণে কোনটা আয়ার, এখন তুমি তো অনেক কিছু দিতে পারো, তাই না। তো এই জায়গায় তোমাকে একটু মানে তোমাকে পড়তে হয়, পড়ার জায়গা এটা, বাকিগুলো তো পারবো, তাই না। কোন উপশক্তিতে আগে প্রবেশ করবে, যেখানে N+L এর মান কম সেখানে আগে প্রবেশ করবে, আব্বাও নীতি জানি, এটা পারা যাবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যাই যে ব্যবহার এগুলো, হ্যাঁ, তো এই জায়গাগুলোতে একটু বের করে পড়তে হবে। এটা পারবো, কোনটা আলোর শক্তি বেশি, বেগুনি আলো তরঙ্গ দৈর্ঘ্যের সাথে শক্তি সম্পর্ক ব্যস্তানুপাতিক, এটা আমরা জানি, এগুলো পারা যাবে, এগুলো সমস্যা নেই। এই যে বোরনের কণিক ভরবেগ কত, N/2π, এ তো পারবা তুমি, সমস্যা নেই। বোরনের বসে, বোরনের শেষ ইলেকট্রন, বোরন মানে কি দেখো 2টা কক্ষপথ, তাহলে N এর মান 2 বসাই দিব, শেষ 2H/2π, তার মানে H/π, এগুলো পারা যাবে, সমস্যা নেই। এই বহুপদী চলে আসছে। মেইন কথা হচ্ছে আমার, তুমি ওই জায়গাগুলোতে ফোকাস করো যেগুলো একটু ব্যবহার আসতেছে, আয়ার রশ্মি ব্যবহার, ওই তরঙ্গ দৈর্ঘ্যগুলার ব্যবহার, হ্যাঁ, তো এই আমাদের আয়ন শনাক্তকরণ, শিখা পরীক্ষা, যেগুলো একটু মুখস্থ, এই জায়গাগুলো তুমি একটু ফোকাস করো। আর নর্মাল যেহেতু তুমি সিকিউর জন্য যা শিখেছি, এগুলো দিয়েই তুমি কাভার করতে পারবা, এটা কোনো সমস্যা হবে না। কিন্তু তোমাকে এই অ্যানালাইসিস স্টেজে বুঝলাম,
তোমার ওই মুখস্থ টাইপের কিছু পোর্শন আছে, ওই পোর্শনগুলো তুমি 2-3টা বোর্ড দিয়ে পড়ে ফেলো, বুঝে ফেলবা যে হ্যাঁ এটা মুখস্থ করতে হচ্ছে, তো সেই মুখস্থটা করে ফেলো। এই জায়গাটা আমি সতর্ক করতে চাই, তুমি এই জায়গাটুকুতে ফোকাস করো, তাহলে তোমার এর থেকে যে 5টা প্রশ্ন আসে 5টা তুমি পারবা। 3টা তো এমনি পারবা, বেসিক তোমার ক্লিয়ার আছে, কিন্তু তুমি ওই 2টা পারতে হলে একটু মুখস্থগুলো পড়তে হবে। তো আমি ওইটাই চাই যে তুমি একদম ক্লিয়ার করে ফেলো। এমসিকিউ একটু নিজে সময় দিতে হবে, 1 ঘন্টা সময় দিবা, 2 ঘন্টা সময় দিবা, এনাফ, এর বাইরে কিছু লাগে না। আসলে এখানে সুন্দর করে সাজানো আছে, আমি টপিক ওয়াইজ এমসিকিউটা তোমাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, করতে থাকো, সবার জন্য শুভকামনা রইল, ভালো থাকো, দেখা হবে আবারও।